মিডল ইস্ট অলওয়েজ ইন দ্য নিউজ, এটা আমরা সবাই জানি। পৃথিবীতে কোন জায়গার কোনো নিউজ যদি আমরা নাও পড়ি, তাহলে আমাদের মিডল ইস্টের নিউজ আমাদেরকে পড়া লাগবে, শোনা লাগবে। মিডল ইস্টের যে নিউজ, সেটার সাম্প্রতিক সংযোজন হচ্ছে সুদান সংকট। সুদান সংকট নিয়ে সম্প্রতি বেশ আলোচনা হচ্ছে, কারণ সুদানের যে মানবিক অবস্থা সেটা কিন্তু মারাত্মক অবনতির পর্যায়ে চলে গেছে, এবং জাতিসংঘ শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে পৃথিবীর বুকে বর্তমানে সংঘটিত সবচেয়ে বড় হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস বা মানবিক সংকট কিন্তু সুদানেই চলছে। তো আজকে আমরা জানার চেষ্টা করবো যে সুদানের সংকটটি আসলে কিভাবে হলো এবং কারা এর জন্য দায়ী। আমরা আমাদের আলোচনা শুরু করব সুদানের স্বাধীনতার পর থেকে বা স্বাধীনতার শুরু থেকে, এবং আমাদের আলোচনার মূল আলোচনা শুরু হবে 1989 সাল থেকে। আমরা সবাই জানি সুদান 1956 সালে স্বাধীন হয় মিশর এবং যুক্তরাজ্য থেকে। এর আগে সুদান মিশর এবং যুক্তরাজ্যের একটা কন্ডোমিনিয়াম এর অন্তর্ভুক্ত ছিল, এবং পরবর্তীকালে 1956 সালে এটি স্বাধীন হয়। স্বাধীন হওয়ার পর আমরা জানি যে 4 সদস্যের একটা সুপ্রিম কাউন্সিলের মাধ্যমে এখানে একটা পার্লামেন্টারি সিস্টেম বহাল ছিল। 58 সালে এখানে একটা কু হয়, যার মাধ্যমে এই পার্লামেন্টারি সিস্টেমটাকে মোটামুটি উৎখাত করে দেওয়া হয়। পরবর্তীকালে বিভিন্নভাবে সিস্টেম চলতে থাকে, সামরিক সিস্টেম, আধা সামরিক সিস্টেম চলতে থাকে। আমরা 69 সালে এখানে আরেকটি কু দেখতে পাই, সেখানে আরেকজন ক্ষমতা দখল করে। আমরা এই ক্ষমতা দখলের পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে 1985 সালে মোটামুটি আরো একটা পট পরিবর্তন দেখতে পাই। সর্বশেষ পট পরিবর্তন, যেটা আমাদের মূল আলোচনার বিষয়, আমাদের আজকের আলোচনার জন্য গুরুত্বপূর্ণ, 1989 সালে পূর্বতন যেই সামরিক শাসক ছিল তাকে হটিয়ে দিয়ে সুদানের ক্ষমতায় আসেন ওমর আল বশির, লেফটেন্যান্ট জেনারেল ওমর আল বশির। ওমর আল বশির ক্ষমতায় যখন আসেন, আসার পরে তিনি তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য কিছু যাযাবর এবং তাদের সাহায্য গ্রহণ করেন। এই যাযাবররা মূলত, আমরা জানি সুদানের উত্তর দিকে চাঁদ অবস্থিত, চাঁদের যে দক্ষিণ অঞ্চল এবং সুদানের যে উত্তর দিকে দারফুর যে অঞ্চলটা আছে, সে অঞ্চলের কিছু যাযাবর ছিল যারা আরব, এবং এর বাইরেও যারা অনারব ছিল বাট আরবি ভাষায় কথা বলতো। এরকম কিছু যাযাবরদেরকে সে হচ্ছে তার শেল্টারে নিয়ে আসে, এবং তাদেরকে দিয়ে সে হচ্ছে তার যে বিদ্রোহী যারা আছে তাদেরকে দমন করার চেষ্টা করে। আমরা জানি চাঁদে একটা গৃহযুদ্ধ হয় 1980-এর দশকে। চাঁদে তখন যে গৃহযুদ্ধটি হয়, তখন এই গৃহযুদ্ধে আমরা দেখতে পাই যে চাঁদের ওই গৃহযুদ্ধে এই যে যাযাবর যারা ছিল তারা অংশগ্রহণ করে, এবং এরা কিন্তু সুদানের মোটামুটি পক্ষপাতী হয়ে অংশগ্রহণ করে সেখানে। 1987 সালে যখন চাঁদের গৃহযুদ্ধ মোটামুটি একটা সেটেলমেন্টের পর্যায়ে আসে বা একটা চুক্তি স্বাক্ষরিত হয় সেখানে, আর্মিস্টিস বা যুদ্ধবিরতি যেটাই হোক, তখন কিন্তু এই যে এই যুদ্ধে তাদের যে ভূমিকা, এই ভূমিকার জন্য এই যে যাযাবররা, তাদেরকে সুদান সরকার চাঁদের দক্ষিণাঞ্চল এবং দারফুর অঞ্চলের কিছু অংশ তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য তাদেরকে দেয় সুদানের যেই তখন কেন্দ্রীয় সরকার ওমর আল বশির। 87 সালে যখন চাঁদ যুদ্ধ শেষ হয়ে যায়, এবং তারপরে তার বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ মাথা ছাড়া দিয়ে ওঠে। তার যে শাসনামলের যে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন ধরনের খুন, ধর্ষণ এগুলো চলতে থাকে, এবং এর মধ্যে অধিকাংশ মত করতে থাকে এই যে যাযাবর বাহিনী যারা তার প্রোটেকশনে ছিল তারাই। এবং এর কারণে কিন্তু তার বিরুদ্ধে অনেক বিদ্রোহ বাড়তে থাকে, মাথাচাড়া দিয়ে উঠতে থাকে, এবং সেই বিদ্রোহকে দমন করার জন্যই কিন্তু বারবার এই যে যাযাবর যারা ছিল তাদেরকে প্রয়োজন হয় ওমর আল বশিরের। পরবর্তীকালে ওমর আল বশির 2002 সালে এই যে যারা বিদ্রোহ তার বিরুদ্ধে করতো, তারা করতে থাকে 2003 সালে। তখন ওমর আল বশির এই যে যাযাবর গোষ্ঠী যারা ছিল, যারা তার প্রোটেকশনে কাজ করছিল, তাদেরকে নিয়ে একটা সংগঠিত একটা মানে জঙ্গি গোষ্ঠী গঠন করে। যদিও সেটা অফিসিয়াল ছিল না, অবশ্যই এই কারণে জঙ্গি গোষ্ঠী বলা হচ্ছে, যার নাম ছিল জানজাউইদ। 2003 সালে জানজাউইদ গঠিত হয়, এবং 2003 সালের পর থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপকর্মে, বিভিন্ন ধরনের অ্যাট্রোসিটিতে এই জানজাউইদের সংশ্লিষ্টতা পাওয়া যায়, এবং বিভিন্ন ধরনের আন্তর্জাতিক হিউম্যানিটেরিয়ান গ্রুপগুলো এবং ইউনাইটেড নেশনস বারবার ওমর আল বশিরকে এটা নিয়ে সতর্ক করতে থাকে, কিন্তু ওমর আল বশির ওদেরকে কোনোভাবেই ছাড়তে চায়নি, কারণ তারা তার প্রোটেকশনে আছে। পরবর্তীকালে আমরা জানি 2011 সালে যেটা হয়, দক্ষিণ সুদান, আমি এর আগে বলতে ভুলে গেছিলাম যে আমাদের সুদানের 2টা অঞ্চল ছিল, একটা হচ্ছে উত্তর সুদান নর্থ অঞ্চল, যেটা দারফুর অঞ্চলের কাছাকাছি অঞ্চলটা, এবং সেটা ছিল সবচেয়ে সমৃদ্ধ সুদানের মধ্যে। যেমন আমাদের পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান ছিল। পূর্ব পাকিস্তান আমরা মোটামুটি সমৃদ্ধ থাকলে মোটামুটি আমাদেরকে একটু ইগনোর করা হতো। তো সুদানের দক্ষিণ অঞ্চল, দক্ষিণ সুদান, তাদেরকে মোটামুটি ইগনোর করা হতো। উত্তর অঞ্চল যেহেতু একটু ধনী ছিল বা তারা একটু নিজেদেরকে সুপিরিয়র মনে করতো, 2011 সালে
দক্ষিণ সুদান স্বাধীন হয়, এটা আমরা সবাই জানি। 2011 সালে যখন দক্ষিণ সুদান স্বাধীন হয়, বুঝতে পারছেন দেশের একটা অংশ হাতছাড়া হয়ে গেল। ওমর আল বশিরের মন্টন খুব খারাপ এবং বিদ্রোহ মাথাছাড়া দিয়ে এটা খুবই স্বাভাবিক। তখন যে তার যে সিকিউরিটির জন্য সে হচ্ছে 2013 সালে গঠন করে RSF, যেটা আগে জানজাউদ নামে পরিচিত ছিল, সেটার এখন আনুষ্ঠানিক একটা ভিত্তি দেওয়া হয়। সেই ভিত্তির মাধ্যমে RSF বা র্যাপিড সাপোর্ট ফোর্সেস গঠন করা হয়। আমরা এটাকে তুলনা করতে পারি আমাদের 2004 সালে গঠিত হওয়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের সাথে, যেটা হচ্ছে 2004 সালে আমাদের বিভিন্ন জঙ্গি ঘটনার বিরুদ্ধে এটা গঠন করা হয়। বাট আমি এটা জাস্ট নামের একটু মিল আছে এই কারণে বলছি, বাট এটা ব্যাপারটা এরকম না যে এই র্যাপিড সাপোর্ট ফোর্সেসটা গঠন করা হয় মূলত ওমর আল বশিরের তার নিজের স্বার্থে। এবং এই র্যাপিড সাপোর্ট ফোর্সেসটা NISS এর অধীনে ছিল, যেটা মূলত একটা ন্যাশনাল ইন্টেলিজেন্স, এবং এরা কিন্তু একটা প্যারামিলিটারি গ্রুপ বা আধা সামরিক বাহিনী। এরা কিন্তু নিয়মিত বাহিনীর অন্তর্ভুক্ত ছিল না। ধরতে গেলে আমরা যদি বলতে পারি যে রাশিয়ার যেরকম ওয়াগনার গ্রুপ আছে তাদের মতো কিছুটা ছিল, এদের প্রাতিষ্ঠানিক ভিত্তি অবশ্যই ছিল, বাট এরা প্যারামিলিটারি বলতে পারে, ঠিক আছে না? এবং কিন্তু এটা রাষ্ট্রীয় এদের যে আনুষ্ঠানিক ভিত্তি ছিল, যদিও ওয়াগনার গ্রুপের আনুষ্ঠানিক ভিত্তিটাকে রাশিয়া স্বীকার করে না, বাট ওয়াগনার গ্রুপটাও কিন্তু আমাদের এখানে জড়িত, যেটা আমরা সবাই জানি বা আমরা কিছুক্ষণ পরে হয়তো বা দেখবো। 2017 সালে যেটা হয় যে এই NISS থেকে NSS ওদের যে ইন্টেলিজেন্স সংস্থা, ওদের থেকে হচ্ছে সুদানের নিয়মিত সেনাবাহিনী সুদানিজ আর্মড ফোর্সেস SAF এর অধীনে নিয়ে আসেন। তো আমরা জানি যে আর্ম ফোর্সেস এর প্রধান থাকে সাধারণত রাষ্ট্রপতি। আমাদের দেশেও কিন্তু আমাদের রাষ্ট্রপতি কিন্তু আমাদের প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক। যেহেতু SAF এর অধীনে চলে আসে বা নিয়মিত সেনাবাহিনীর অধীনে চলে আসে, তখন হচ্ছে কিন্তু RSF এর যেই নিয়ন্ত্রণটা তখন কিন্তু এটা চলে আসে প্রেসিডেন্টের অধীনে, ওমর আল বশিরের অধীনে। 2017 সালে যখন RSF কে যখন SAF এর অধীনে নিয়ে আসা হয়, তখন তারপর থেকে পূর্ণাঙ্গ রূপে আমার যে RSF এর যে প্রধান হেমেতি, সে হচ্ছে তার দায়িত্ব পালন করতে থাকে এবং প্রেসিডেন্ট ওমর আল বশিরের রক্ষায় সে এমন কিছু নাই যে করেনি, এবং যার কারণে সে হচ্ছে প্রেসিডেন্টের এত বেশি বিশ্বস্ত হয়েছিল যে প্রেসিডেন্ট তার ওমর আল বশির তার নিকনেম দিয়েছিল হচ্ছে হিমায়তি, মানে হচ্ছে মাই প্রোটেক্টর, আমার রক্ষাকারী। এই যে হিমায়তি বা তার প্রোটেক্টর, সে আসলে 2 বছর পরে কি করে একটা আমরা দেখি। আমরা জানি 2019 সালের 11 এপ্রিল প্রেসিডেন্ট ওমর আল বশিরকে গ্রেপ্তার করা হয়, এবং এই গ্রেপ্তারে কিন্তু ভূমিকা রাখে কিন্তু RSF এবং SF দুইটা দলই, এবং সেখানে অবশ্যই হেমেতি জড়িত ছিল। 2019 সালে প্রেসিডেন্ট ওমর আল বশিরের ক্ষমতা অবসানের পর একটি মিলিটারি কাউন্সিল গঠিত হয়, যেটার প্রধান হয় আব্দুল ফাত্তাহ আল বুরহানি, এবং তার ডেপুটি হন মোহাম্মদ হামদান দাগালো বা হেমেতি, যিনি RSF এর প্রধান ছিলেন ইতিপূর্বে, যার সাথে আমরা অলরেডি পরিচিত। এখন এই মিলিটারি কাউন্সিলটি কিন্তু সমালোচনার মুখে পড়ে, যেহেতু এটা একটি মিলিটারি কাউন্সিল, সবাই সমালোচনা করবে। তো এই কারণে এটার সাথে সিভিল সোসাইটিকে বা সিভিলিয়ানদেরকে অন্তর্ভুক্ত করেও আরেকটা কাউন্সিল গঠন করা হয়, যেটা মোটামুটি একটি মিলিটারি সিভিলিয়ান কাউন্সিল, এবং সেখানেও কিন্তু আমাদের প্রেসিডেন্ট হিসেবে থাকেন আব্দুল ফাত্তাহ আল বুরহানি, এবং সেখানে ডেপুটি বা আমাদের উপরাষ্ট্রপতি হিসেবে থাকেন মোহাম্মদ হামদান দাগালো বা হেমেতি, এবং সেখানে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন একজন সিভিলিয়ান, যিনি হচ্ছে একজন অর্থনীতিবিদ এবং একজন উন্নয়ন বিশেষজ্ঞ, আবদুল্লাহ হামদক। কিন্তু আপনি জানেন, যেখানেই সিভিলিয়ানরা থাকবে এবং যেখানে মিলিটারি থাকবে, সেখানে ক্ল্যাশ হবেই যে সরকারে থাকবে, যেটা আমরা বাংলাদেশের ক্ষেত্রে অনেক সময় দেখে থাকি, এবং পৃথিবীর সব দেশে কিন্তু এটা হয়। মিলিটারি কোনোভাবেই এই সিভিলিয়ান সরকার বা আবদুল্লাহ হামদকের এই সরকারকে বরদাস্ত করতে পারে নাই। আবদুল্লাহ হামদক অনেকগুলো সংস্কার আনার চেষ্টা করেছিলেন, মানে অনেকগুলো জিনিসপত্র ঠিক করার চেষ্টা করেছিলেন, কিন্তু 2021 সালের মোটামুটি অক্টোবরের দিকে ইতিপূর্বে যেই একটা সংবিধান প্রণয়ন করার কথা হয়েছিল বা সংবিধান চলছিল, সেই সংবিধানটাকে স্থগিত করে দেওয়া হয় এবং আবদুল্লাহ হামদকের বিরুদ্ধে একটা কু করে আবদুল্লাহ হামদককে কিন্তু সরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে কিন্তু নভেম্বরে কিন্তু এর কারণে এই যে মিলিটারি আমাদের যে বুরহানি এবং যে আমাদের হেমেতি, তারা কিন্তু আবার নভেম্বরে কিন্তু আবার আমাদের যেই হামদক তাকে কিন্তু আবার ব্যাক করে এখানে নিয়ে আসে। হামদককে বের করে নিয়ে আসার পরে কিন্তু হামদক আবার ক্ষমতার হাওয়া ধরেন, কিন্তু তারপরেও কিন্তু জনতার যে আক্রোশ সেটা বাড়তে থাকে। সেটা হামদককে ব্যাক করানোর অসন্তোষের কারণেও হয়। আবার যখন তারা রাস্তায় প্রতিবাদ করছিল সাধারণ জনগণ, তখন ওই যে সাধারণ জনগণের উপর এরা যখন গুলি ছোড়ে সশস্ত্র বাহিনী, সেটা দেখে হামদক নিজেই হচ্ছে 2022 সালের জানুয়ারি মাসে তিনি হচ্ছে রেজিগনেশন লেটার দিয়ে দেন এবং তিনি হচ্ছে এখান থেকে চলে যান। এবং পরবর্তীতে কিন্তু 2022 সাল পুরোটা কিন্তু একটা মানে অব্যবস্থাপনার মধ্যে চলে, কিন্তু কার্যত সেখানে বা ডিফেক্টো
এখানে আমরা প্রধান হিসেবে আমরা কিন্তু বুরহানিকে এখানে দেখতে পাই। 2022 সালের ডিসেম্বর মাসের দিকে মোটামুটি তারা একটা চুক্তিতে পৌঁছাতে সম্মত হয় এবং তারা জনগণকে বলে যে আগামী 2 বছরের মধ্যে আমরা সিবিএন একটা সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবো এবং এরপর আমরা নির্বাচনের ব্যবস্থা করবে। কিন্তু এটা কিন্তু সাধারণ জনগণ সন্তুষ্ট হতে পারেনি, কারণ যেহেতু তারা দেখতে পাচ্ছে যে মিলিটারি সাধারণ জনগণের উপর কিভাবে অত্যাচার নিষ্পেষণ চালাচ্ছে। আরো 2 বছর যদি মিলিটারির এরকম ক্ষমতা চলে, এই ইন্টারিমের ক্ষমতা চলে বা এই অন্তর্বর্তীকালীন বা ট্রানজিশনাল গভর্নমেন্টের ক্ষমতা চলে, মিলিটারি সরকারের ক্ষমতা চলে, তারা কিন্তু আরো বেশি নিষ্পেষিত হবে। ফলে তারা কিন্তু এটা মানেনি এবং তারা কিন্তু আন্দোলন শুরু করে, প্রতিবাদ শুরু করে। ফলাফল কিন্তু খারাপ হয়। এবং এখানে যেই একবার এপিটোম যেটা, সেটা হচ্ছে এরকম, এখানে জনগণ প্রতিবাদ করছে সেটা একটা বিষয় ছিল, তার সে সবচেয়ে বড় বিষয় ছিল এখানে কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বুরহানি এবং যে হেমেতি তাদের মধ্যে কিন্তু একটা ক্ষমতার দ্বন্দ্ব তৈরি হয়ে যায় একটা আইন নিয়ে বা একটা সম্ভাব্য আইন নিয়ে। সেই আইনটা কি ছিল? সেটা ছিল যে হেমেতি ইতিপূর্বে কিন্তু আমাদের বুরহানির ডেপুটি ছিল। এখন হেমেতিকে একটা নতুন আইনের মাধ্যমে হেমেতির যে ক্ষমতা সেটাকে মোটামুটি বুরহানির কাছাকাছি নিয়ে আসা হয়। এবং সেখানে যে আগে যে প্যারামিলিটারি যে গ্রুপটা ছিল আমরা জানি আরএসএফ, সেই আরএসএফ পরবর্তীতে কিন্তু আরএসএফকে মানে নিয়মিত সেনাবাহিনীর অন্তর্ভুক্ত করার দাবিও কিন্তু মানে যে প্রস্তাব সেটাও কিন্তু এখানে এই আইনের ভিতর উপস্থাপন করা হয়। এখন আরএসএফ যদি নিয়মিত সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হয়ে যায়, বুরহানি নিজেই এখানে ক্ষমতার একটা ইনসিকিউরিটিতে ভুগতেছে এবং সে বুঝতে পারছে যে আরএসএফ যদি ক্ষমতার নিয়মিত মিলিটারিতে অন্তর্ভুক্ত হয়ে যায়, বুরহানি নিজের যে ক্ষমতা সেটা কিন্তু সে হারাবে। এখন এখানে কিন্তু কোয়েসটা এবার বাধা হচ্ছে বুরহানি এবং হেমেতির মধ্যে, এবং বুরহানি এবং হেমেতির মধ্যে কিন্তু এরকম স্নায়ুযুদ্ধ চলতে থাকে। এবং তারপরে যেটা হয় 2023 সালের 15 এপ্রিল সুদানের রাজধানী খার্তুমের রাস্তায় আমরা আরএসএফ এবং মোটামুটি এসএফকে অবস্থান নিতে দেখি। তবে এখানে এসএফ মূলত রাজধানীতে অবস্থান করে আর আরএসএফকে সারা দেশের পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু তখন দেখা যায় যে আরএসএফ এবং এসএফ সদস্যদের মধ্যে একটু গোলাগুলি হয় এবং এই গোলাগুলির জন্য আরএসএফ বলে যে প্রথম কে গুলি চালিয়েছিল সেটা চালিয়েছিল এসএফ বলে যে না, এটা হচ্ছে আরএসএফ চালিয়েছিল। মোটামুটি এখানে যখন তারা নিজেদের মধ্যে একটু দ্বন্দ্বে লিপ্ত হয়েছিল তখন সেখানে কিন্তু আরো অনেক প্লেয়ার ছিল, মানে বাইরের অনেক প্লেয়ার ছিল। আমরা জানি, অথবা অনেকে বুঝতে পারি, অথবা ইতিমধ্যে অনেকে জেনে গেছেন যে রিসেন্ট কনটেক্সটে যেখানে ইউনাইটেড আরব আমিরাতের একটা স্বার্থ আছে, সৌদি আরবের একটা স্বার্থ আছে, রাশিয়ার ওয়াগনার গ্রুপ যারা আসছিল, আমরা এর আগে বলছিলাম যে ওয়াগনার গ্রুপের কথা এখানে আসবে। ওয়াগনার গ্রুপের কিছু সৈন্য কিন্তু তখন সেখানে ছিল এবং তারা কিন্তু এটাতে ফায়দা নিতে চাইছিল এবং তারা কিন্তু এই যে সংঘর্ষটা সেটা কিন্তু আরো উইঙ্গার করে, যার কারণে 2023 সালের 15 এপ্রিল থেকে অদ্যাবধি সুদানে বিভিন্ন পরাশক্তির বা বিভিন্ন বহিঃশক্তির কারণে কিন্তু সুদানের যে এই গৃহযুদ্ধ সেটা কিন্তু উইঙ্গার হচ্ছে এবং এটা আজ পর্যন্ত চলছে এবং এর মাধ্যমে কিন্তু সুদানের আজকের যে অবস্থা সেটা আমরা দেখতে পাচ্ছি। সো দুজন ব্যক্তিত্বের যে ক্ষমতা লড়াই, যার কারণে হচ্ছে সুদানের এই যে গৃহযুদ্ধ এবং এত মানুষ মারা গেল, এটা কিন্তু হচ্ছে। আর সেই দুজন ব্যক্তির যদি আমরা কথা নাম বলতে চাই, সেটা হচ্ছে একজন হচ্ছে আব্দুল ফাত্তাহ আল বুরহানি, আরেকজন হচ্ছে মোহাম্মদ হামদান দাগালো বা হেমেতি নামে যিনি পরিচিত। হামদান দাগালো তিনি হচ্ছে আরএসএফ বা র্যাপিড সাপোর্ট ফোর্সেস, এই প্যারামিলিটারি গ্রুপটির প্রধান। এবং সুদানের যে কেন্দ্রীয় সামরিক বাহিনী আছে, নিয়মিত সামরিক বাহিনী এসএএফ, সেটার প্রধান হচ্ছে বা সুদানের প্রেসিডেন্ট হচ্ছে আমাদের আব্দুল ফাত্তাহ আল বুরহানি। এই দুজনের মধ্যে দ্বন্দ্বের কারণে কিন্তু সুদানের যে সংঘর্ষটা সেটা হচ্ছে সারফেস লেভেলে আমরা দেখতে পাচ্ছি। সো আশা করি আপনাদের সুদানের যে সংকটটি সেটি সম্পর্কে আপনাদের ক্লিয়ার একটা ধারণা আপনারা পেয়েছেন। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কিন্তু আমাদেরকে বলতে পারেন বা কমেন্ট করতে পারেন, আমরা সেটা নিয়ে আলোচনা করবো। যদি চান যেখানে বহির্বিশ্বে কারা কিভাবে জড়িত আছে সেটাও আমরা একটু আলোচনা করার চেষ্টা করতে পারি যদি আপনারা চান। সবাইকে শুভকামনা জানিয়ে আজকে সুদানের যেই ভিডিও সেটি এখানে শেষ করলাম। ধন্যবাদ।